সব হারিয়ে সর্বশান্ত নিঃস্ব এক বাবা। অভাবের সংসারে যা কিছু ছিল সব বিক্রি করেছেন বুকের ধনকে ফিরে পেতে। শেষ পর্যন্ত সন্তানকে জীবিত ফেরত আনতে পেরেছেন, এটাই স্বস্তি। তবে তার বিনিময়ে দালালকে দিতে হয়েছে 25 লাখ টাকা। পরে একদিন রাত্রে আমার ছেলে কান্নাকারি করতে আছে, মায়ের দুর্ঘটনা আছে। পরে ভিডিওটা পাঠাইছে, মায়ের পিছনে হাতটা পাঞ্জা লিছে আর পা বাঞ্জা লিছে, মাইতে মাগমাগর চিকে করতে আছে, আমার মায়েরা ফেলতেছে। আমি কিন্তু মারতেছে কিলে ওরা কইল কি মাফিয়ারা, আমরা মাফিয়া। আমরা ওই যে দালালের মাধ্যমে আইসো মুজাম্মেল হোসেনের মাধ্যমে আইসো, মুজার লগে তোরা ডিল কর, মুজাম্মেল লগে আফসনামা দে, তোরা আমাদের 25 লাখ টাকা আমার আবদার এই মুজারে আর মুন্নার মাধ্যমে তোরা টাকা দে, অগর লগে তোরা যোগাযোগ রাখ, তাহলে তোর ছেলেরা বাঁচাবো, নাইলে মাইরা ফেলাম। মুন্সিগঞ্জ সদরের শিকদারকান্দি এলাকার বাসিন্দা সাদেক শিকদারের পুরো পরিবারে এখন শুধুই শূন্যতা। ঘটনার শিকার সাদেকের ছেলে রিপন। তিনি জানালেন 2024 সালে ইতালি যাওয়ার উদ্দেশ্যে এলাকার মোজাম্মেলকে 15 লাখ টাকা দিয়েছিলেন তিনি। কথা ছিল বৈধভাবে ইতালি পৌঁছে দেওয়া হবে, প্রথমে দুবাই, সেখান থেকে নেওয়া হবে ইউরোপ। 15 লক্ষ টাকা আমরা কন্ট্যাক্ট করলাম ওদের সাথে, বললো কোন জায়গা থেকে পাঠাইবেন, বললো সাদাতপুর ট্রাভেলসের থেকে, হাওলাদার ট্রাভেলস থেকে আমরা ইটালিতে পাঠাবো। তারপর আমরা 15 লক্ষ টাকা দিয়ে রাজি হইলাম। যাওয়ার পরে আমরা বললাম যে আমাদের ভিসা, তারপরে এগুলো চাইছি। যাওয়ার পরে ওরা বলতেছে যে আমরা দুবাইতে নিয়ে যাবো, ওই জায়গায় 6-7 দিন রাখবো, রাখার পরেই আমরা আপনাদেরকে ওই জায়গা থেকে লিগেলভাবে ইটালি পাঠাবো। তারপর আমরা ওই জায়গায় গেলাম, যাওয়ার পরে 28 তারিখে, জানুয়ারি 28 তারিখে আমাদেরকে ফ্লাইট করার পরে দুবাইতে নেওয়া হয়। ওই জায়গায় 6-7 দিন রাখার পর ওই জায়গাতে আমাদেরকে ডিরেক্টলি লিবিয়া বেঙ্গাজি এয়ারপোর্টে নেওয়া হয়। তখন পর্যন্ত রিপন ও তার বাবা সাদেক শিকদার বুঝে উঠতে পারেনি মোজাম্মেল ছিল দালাল চক্রের সদস্য। যখন রিপনকে দুবাই থেকে ইউরোপ না নিয়ে নেওয়া হলো লিবিয়ায়, তখন সবকিছু পরিষ্কার হয় রিপনের কাছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লিবিয়াতেই রিপনের জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর বিপদ। তারপরে ওই জায়গায় যাওয়ার পরে আমাদেরকে বাড়িতে কল করে বলতেছে যে ওরা টাকা দিতে বল। আমরা বলছি যে আমাদের বাড়ি থেকে তো সম্পূর্ণ 15 লক্ষ টাকা দিয়ে দিছে। ওরা বলতেছে না, 15 লক্ষ না, আরও টাকা লাগবে। তারপরে আমাদেরকে নির্যাতন করে, মাইর দূর করে ওদিকে। তারপরে আমরা আবার 21 লক্ষ টাকা দিই। আমার আব্বু আমাদের বাড়ি বিক্রি করছে। তারপর বাড়ি প্রথম বন্ধক রাখছিল আমার এক চাচার কাছে। বন্ধক রাখার পরে আমাদের পাশের এক বাড়ি আছে, ওইটা বিক্রি করে দিছে। তারপরে থেকে ব্যারেক ব্যাংকের থেকে লোন নিছে 13 লক্ষ টাকা। এভাবে ওরা ওদেরকে টাকা দিছে। রিপন জানালেন তার সাথে সে সময় আরও অনেকেই লিবিয়ায় পৌঁছেছিলেন ইউরোপের স্বপ্ন নিয়ে। তবে তাদের সবার ঠাঁই হয় লিবিয়ায় এক বন্দিশালায়। অমানবিক সেই বন্দিশালায় শুরু হয় নির্যাতন। ভয়াবহ নির্যাতনের ছবি আর ভিডিও পাঠানো হতো প্রত্যেকের পরিবারের কাছে। বলা হতো টাকা দাও, সন্তানকে ফেরত পাবে, নয়তো নির্যাতন চলবেই। ওদিকে আমাদের মতো অনেক লোক আমাদের কাছ থেকে ওদিকে মনে করেন আমাদের হাত পা বেঁধে তারপরে বাথরুমের মধ্যে ফালায় রাখতো। যান বাঁচানোর জন্য আমরা এতগুলো টাকা দিচ্ছি। আমাদেরকে বৈধভাবে ইটালিতে নেওয়ার কথা বলে আমাদেরকে লিবিয়া নেওয়া হয়। ওই জায়গা থেকে মাইর দূর করছে, ভিডিও কল দিছে, ফ্যামিলি মনে করেন টিকতে না পারে টাকা দিছে। ওই জায়গায় বলতো যে যে মুন্নার অ্যাকাউন্টে আর ওই মুজার অ্যাকাউন্টে টাকা দিতে। তো সম্পূর্ণ টাকা পয়সা দিছি, ওই জায়গায় ফ্যামিলি দিছে। দেওয়ার পরে মনে করেন আমাদেরকে ওই জায়গায় মাইর দূর করতো, অত্যাচার করতো, সব টাকা পয়সা ওরাই নিছে। 1.5 বছর। আর খানা দানা তো দিত না। ওই জায়গায় মনে করেন 3 দিন 4 দিন পরে একটা খবজা দিত খাইতে। সে সময় অমানবিক সেই নির্যাতন বন্ধে আর ছেলেকে ফিরে পেতে মরিয়ে হয়ে উঠেছিলেন রিপনের বাবা সাদেক শিকদার। তাই শেষ সম্বল যা কিছু ছিল বিক্রি করে মোট 25 লাখ টাকা তিনি দিয়েছিলেন দালালদের অ্যাকাউন্টে। এরপর নির্যাতন বন্ধ হলেও ছেলেকে দেশে আনা সম্ভব হচ্ছিল না। পরে অন্য মাধ্যমে আরও 4 লাখ টাকা খরচ করে অবশেষে জুন মাসে রিপনকে দেশে ফেরানো হয়। মায়ের বয়ে পরে মনে করেন 25 লাখ টাকা চাইছে, লাস্টের ডিল হয়েছে 13 লাখ টাকা। 13 লাখ টাকা ডিল হয়েছে মতন। পরে গিয়ে আমার এই বাইরে লিয়ে পরে গিয়ে আপনার ইসলামিকে কোন জায়গায় দিব, আমার ছেলের বাসা প্রায় যদি তুই তেজ, তাহলে মুজার অ্যাকাউন্ট দিব, মুজাম্মেল ওই যে দালাল যে 1 নম্বর আসামি ইসলাম ব্যাংকের মাধ্যমে আইয়া দিব, অ্যাকাউন্ট নম্বর দিব, অ্যাকাউন্টে ছেড়ে দিবি। সাইরা ফাঁসের দিকে চাই পারবি না, কারোর কাছে কিছু করতে পারবি না। টাকা কই ফেরাস, কারো লগ থাকবি না। পরে 4.5 লাখ 4 লাখ টাকার কথা হয়েছে। 4.5 লাখ 50,000 টাকা আর গলা ফেরাতে নিলাম। 4.5 লাখ স্টাম আছে। এই স্টামিতে ওরা মনে করেন অফিসটা রাখে নাই, আর যেটা সত্য চলে আর কি। আর মনে করেন মাফিয়ার কথাটা রাখে নাই। মাফিয়ার যে ফিটাইছে এটা মাফিয়া ওরাই মেন। তো ওরা করলে কি জেলের কথা লেখেন, যে জেলে রাখছি, জেলে আসলো এটা লেখেন।
ওই মানে আমার অগুই জাল অগুই এটা মনে করো সব কিছু মানে কারখানা ওর এই সব কিছু। তো এই আমার ছেলেরা মাইরা মাইরা এইভাবে আমার এই টাকা মনে করেন বেড়া মানে এমনি খরচে মানে 45 লাখ টাকা আমার নিচে। রিপনের ভাগ্য সহায় ছিল, তাই অর্থের বিনিময়ে লিবিয়ার বন্দিশালা থেকে মুক্ত হয়ে ফিরতে পেরেছেন স্বজনদের কাছে। তবে সেই বন্দিশালার আরও অনেকের ভাগ্যেই হয়তো মিলেছে নির্মম মৃত্যু। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গ্রামে খোঁজ করলে অহরহ মিলবে রিপনের মতো এমন বহু পরিবারের করুণ গল্প। মনে প্রশ্ন জাগে, কেন সবাই এমন অজানা গন্তব্যে পাড়ি জমান? এ উত্তর দালালের প্রলোভন। নিম্নবিত্ত পরিবারের যুবকদের টার্গেট করেই হাত পাতেন দালাল চক্রের সদস্যরা। মাত্র 5 থেকে 15 লাখ টাকার বিনিময়ে ইউরোপে এক নিরাপদ ও নিশ্চিন্ত জীবনের আশ্বাস দেন দালাল চক্রের সদস্যরা। আশ্বাস দেওয়া হয় বৈধভাবে ভিসা করে দেওয়ার। অর্থাভাবে থাকা পরিবারের সদস্যদের কাছে এই প্রলোভনগুলোই হয়ে ওঠে লোভনীয়, একটু উন্নত জীবনের আশায় কিংবা দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার চেষ্টায়। তাই এসব মানুষেরা পা দেন ইউরোপ যাত্রার মরণ ফাঁদে। এই অজানা যাত্রায় স্বপ্নভঙ্গের অনেক উদাহরণ মিলেছে গাজীপুরেও। কতজনের স্বপ্ন থেমে গেছে মরুভূমির বালিতে, সাগরের ঢেউয়ে না ফেরার এক বন্দিশালায়। এর মধ্যে যাদের ভাগ্য সহায় হয়েছে তারাই জীবন নিয়ে ফিরতে পেরেছেন দেশের মাটিতে। সম্পূর্ণ টাকা নেয়, তারপর আমাদেরকে ওই ট্রাভেলস থেকে আমাদেরকে এয়ারপোর্ট পাঠায়, কাগজপত্র আমাদের হাতে দেয় নেই। তারা বলছে যে এয়ারপোর্ট গিয়ে তোমাদেরকে টাকা পয়সা দিব, তোমাদেরকে এখান থেকে দুবাই নিব, দুবাই থেকে ফ্লাইট দেবো ইটালি। কিন্তু তারা ওই জায়গায় নিয়ে আমাদেরকে 27 দিন রাখে, রাখার পরে আর আমাদেরকে বাড়ির কথা বলতে দেয় নাই। পরে আমাদেরকে ওই জায়গা থেকে মিশর পাঠায় দেয়। মিশর আপনার 3 দিন থাকার পরে মিশর থেকে পাঠায় লিবিয়া। লিবিয়া নিয়ে এরকম যোগাযোগ করতে পারি নাই। তো আমাদেরকে একটা আমাদের বাড়ির মুক্তিপণ চাইতো। তো আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের পরিবার মুক্তিপণ দিতে বাধ্য হয়েছে। ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 সাল পর্যন্ত লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশ করেছেন অন্তত 92,427 জন বাংলাদেশি, যার মধ্যে অনেকেই আর কখনো স্বজনদের মুখ দেখতে পাননি। এদিকে ব্র্যাকের গবেষণা বলছে 2025 সালের জানুয়ারি থেকে জুন এই 6 মাসেই 9,735 জন বাংলাদেশি মানব পাচারের শিকার হয়ে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছেন। এই তালিকায় শীর্ষে বাংলাদেশের নাম। বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মধ্যে প্রথম মানে এইরকম জীবনের ঝুঁকি নিয়ে যাত্রার ক্ষেত্রে। বাংলাদেশের সঙ্গে অন্য দেশগুলো যদি আপনি দেখেন, সেখানে আছে সিরিয়া, আফগানিস্তান, ইরাক, ইরিত্রিয়া, সুদান, মানে যেই দেশগুলোতে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত বা দারিদ্র কবলে আছে, ভয়ানক সংকটে আছে, সেখানকার নাগরিকরা আপনার সিরিয়া বা আফগানিস্তানের একজন মানুষ সে মনে করছে আমি জীবন বাঁচাতে ভূমধ্যসাগর পাড়ি দিব। এখন বাংলাদেশিরা তাদের সঙ্গে প্রতিযোগিতা করে সারা পৃথিবীর মধ্যে প্রথম হচ্ছে, এবং এই বছরের প্রথম 6 মাসে আপনার প্রায় 9,500 মানুষ এইভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে বাংলাদেশ হিসেবে চিহ্নিত হয়েছে বা আটক হয়েছেন। প্রশ্ন উঠেছে, এই মৃত্যুযাত্রা বন্ধ হবে কবে? প্রতারণার এই চক্র ভাঙবে কে? আর কতজন বাবা হারাবেন তাদের সন্তানকে? আর কত পরিবার নিঃস্ব হবে দালালের ফাঁদে? একটি ফোন কলে ভেঙে পড়ে একটি পরিবার। লিবিয়া থেকে খবর আসে ছেলেকে ফিরে পেতে দিতে হবে 25 লাখ টাকা। কৃষক সাদেক শিকদার ভিটামাটি বিক্রি করে ছেলেকে ফিরে নিয়ে এসেছেন ঠিকই, সঙ্গে ফিরে এসেছে শোক আর শূন্যতা। কৃষক সাদেকের মতো আর কত পরিবার নিঃস্ব হবে, হারাবে প্রিয় সন্তানকে? এই দালাল চক্র বা থামাবে কে? এই প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের কাছে। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন।